স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের পেপার 1 থেকে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ডিসকাস করছি লাস্ট 10 ইয়ার্সের। ওকে, আমরা এর আগে 19th, 20th, 21st এই তিনটে পুরো সেট আমাদের কমপ্লিট রয়েছে। ওকে, অর্থাৎ 2015, 17, 2018 এই সালের প্রশ্নগুলো ডিটেলসে এক্সপ্লেন করে দেওয়া আছে। তোমরা চাইলে ডেসক্রিপশন চেক করো, সেখানে প্লেলিস্ট লিংক দেওয়া রয়েছে এবং 1 বাই 1 ভিডিওগুলো দেখো এবং সঠিকভাবে প্রিপারেশন নিতে থাকো, তাহলে কোয়েশ্চেন্সের যে প্যাটার্ন সেটাও বুঝতে পারবে এবং এগুলো প্র্যাকটিস করলে এরকমই দেখতে পাবে পেপার 1 প্রশ্ন আসছে। ওকে, দেখো আজকে আমরা শুরু করছি 22nd সেট এক্সামের প্রশ্নগুলো, যা 2020তে এক্সাম হয়েছিল। ওকে, ক্লাসটি শুরু করছি। দেখো আজকের প্রথম প্রশ্ন, দ্য মেন অবজেক্টিভ অফ টিচিং এর মেন অবজেক্টিভ কি হয়? এতে দিয়ে রেখেছে স্কোরিং হাই মার্কস ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় উচ্চ নাম্বার অর্জন করাই কি টিচিং এর অবজেক্টিভ হয় মেন? একদমই না, ঠিক আছে, মেন অবজেক্টিভ এটা নয়। নেক্সট হচ্ছে কমপ্লিটিং দ্য সিলেবাস থ্রোলি, পুরো সিলেবাস কমপ্লিট করে দেবে, এটা কি? এটাও হবে না। সিতে বলেছে হেল্পিং টু গেট সুইটেবল প্লেসমেন্ট, জব পাওয়া বা সঠিক প্লেসমেন্ট পাওয়া, এটা কি টিচিং এর মেন অবজেক্টিভ হয়? একদমই না। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি, লাইফ লং লার্নার্স ক্রিয়েট করা হচ্ছে টিচিং এর মেন অবজেক্টিভ। ওকে, এক্সপ্লেনেশন রয়েছে, আমাদের অপশন ডি কারেক্ট অ্যান্সার হলো। চলো এরপর নেক্সট প্রশ্নে আসছি। দেখো কি বলেছে, এনএমইআইসিটি স্ট্যান্ডস ফর, এনএমইআইসিটি এর ফুল ফর্ম কি বলতে হবে, ঠিক আছে? চারটি অপশন রয়েছে, এর মধ্যে কি হবে? ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু আইসিটি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এটা হচ্ছে ফুল ফর্ম। ওকে, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু আইসিটি। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার জন্য অ্যাক্রস দ্য কান্ট্রি এই ধরনের একটি ইনিশিয়েটিভ নিয়েছেন, যেখানে বিভিন্ন ধরনের কোর্সেস অ্যাভেলেবেল রয়েছে এবং এটা ডিজিটাল মোড। ওকে, এভাবে যদি ইউজিসি নেট সেটের জন্য কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে চাও তাহলে এই কোয়েশ্চেন্স ব্যাংকটি নিতে পারো। ওকে, এখানে আমাদের টোটাল কোয়েশ্চেন ব্যাংকগুলো অ্যাভেলেবেল রয়েছে, মেনশন রয়েছে। এই হলো আমাদের টোটাল লিস্ট, কোয়েশ্চেন ব্যাংকের টোটাল নোটই ভলিউম রয়েছে। যদি নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 কি বলা হয়েছে, ইন্ট্রোডিউসিং ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যাজ পার্ট অফ দ্য ইভ্যালুয়েশন প্রসেস ইজ গুড বিকজ ইট হেল্প দ্য টিচার টু। ওকে, বলেছে মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসাবে অভ্যন্তরীণ মূল্যায়ন প্রবর্তন করা ভালো কারণ এটি শিক্ষকদের কি সহযোগিতা করে থাকে, ঠিক আছে? তো কি কি অপশন রয়েছে? এতে বলেছে এনকারেজ দ্য স্টুডেন্টস টু বিহেভ ওয়েল ইন দ্য ক্লাস। ওকে, শিক্ষার্থীদের ক্লাসরুমে ভালো আচরণ করতে উৎসাহিত করে। তাহলে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এটাতে ফোকাস করছে না। ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যাকচুয়ালি যেটা ফোকাস করে সেটা হচ্ছে ফর্মেটিভ যে ইভালুয়েশন প্রসেস বা ডিউরিং দ্য কোর্স স্টুডেন্টদের কি কি দুর্বলতা রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করতে সহযোগিতা করে থাকে টিচার্স, ঠিক আছে? তো দেখি কোন অপশনে বলা রয়েছে, গিভ ওয়েটেজ টু বিহেভিয়ার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে স্টুডেন্টরা কতটা ভালো আচরণ করেছে তার উপর মার্কস দিতে, একদমই নয়, ঠিক আছে, এটাও আসবে না। নো দ্য ফর্মেটিভ প্রসেস অফ দ্য স্টুডেন্টস, ডেফিনেটলি তারা যে একটা কোর্সে রয়েছে সেই কোর্সে তাদের কি রকমের প্রোগ্রেস হচ্ছে, তারা কতটা শিখতে পারছে, কোন জায়গাগুলো দুর্বলতা তৈরি হচ্ছে, এই বিষয়টাকে বুঝতে সহযোগিতা করে, ফর্মেটিভ প্রসেসকে বুঝতে সহযোগিতা করে ডিউরিং দ্য কোর্স। ওকে, অপশন সি কারেক্ট হয়ে যাবে, বাকি ডি হচ্ছে না, কারণ বলেছে ইমপ্রুভ দ্য, কারণ ডিতে বলেছে ইমপ্রুভ দ্য এগ্রিগেট স্কোর অফ দ্য স্টুডেন্ট। ওকে, তো সামগ্রিক যে স্কোর সেটা বাড়াতে সহযোগিতা করে, একদমই না, ঠিক আছে? ফর্মেটিভ প্রসেসটা বুঝতে সহযোগিতা করে টিচার্সদের এবং সেইভাবে টিচার্সরা রিমেডিস ক্লাসেস প্রোভাইড করে থাকে যে পার্টগুলোতে স্টুডেন্টরা দুর্বল রয়েছে। ওকে, তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার হলো। এখানে এক্সপ্লেনেশন রয়েছে, যা বলেছি সেগুলোই লেখা রয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসছি। কোয়েশ্চেন নাম্বার দেখো 4, এই ডিডাকটিভ থিওরি ইজ ওয়ান দ্যাট, ডিডাকটিভ থিওরি বলতে আমরা কোন বিষয়টাকে বুঝি? তো ডিডাকটিভ থিওরি হচ্ছে স্টক অফ নলেজ বা অলরেডি অ্যাভেলেবেল নলেজ যা রয়েছে সেই নলেজের একটি পার্টকে এখানে কি করা হয়, টেস্ট করা হয়ে থাকে। ওকে, এবং এই টেস্টের থ্রু থেকে যে অ্যাভেলেবেল থিওরি সেটাকেই আবার কি করছে, এনরিচ করছে থ্রু ফিডব্যাক, বা টেস্ট করে যে রেজাল্ট আসছে তার থ্রু থেকে সেটা সঠিক প্রুভ হলে সেটা আবার এনরিচই হচ্ছে। ওকে, তার মানে ফিডব্যাক প্রোভাইড হচ্ছে, জাস্ট এটা বলতে পারো। দেখো অপশন নাম্বার সি তে রয়েছে অ্যালাউ ফর ফাইন্ডিং টু ফিডব্যাক ইনটু দ্য স্টক অফ নলেজ, ডেফিনেটলি এটাই হবে কারেক্ট অ্যান্সার। বাকি ডিডাকটিভ যে থিওরি, এখানে কোয়ালিটেটিভ ডেটা শুধুমাত্রই হচ্ছে না বা মেথডই হচ্ছে না, এখানে কোয়ান্টিটেটিভ মেথডস এর উপরে ফোকাস করা হয়ে থাকে। ওকে,
ইনভলভিং টেস্টিং অ্যান্ড এক্সপ্লিসিটলি ডিফাইন্ড হাইপোথিসিস, এই জন্য এটা হচ্ছে না। এক্সপ্লিসিটলি যখনই বলে দিচ্ছে যে শুধুমাত্র এটা যে হাইপোথিসিস, সেই হাইপোথিসিসকে ফোকাস করছে এবং সেটাকে টেস্ট করছে, এটা একদমই আসবে না। নেক্সট হচ্ছে অ্যালাউ থিওরি টু ইমার্জ আউট অফ দ্য ডেটা, যে থিওরিজ রয়েছে সেখান থেকে ডেটা বের করে আনা, এটাও নয়। ওকে, অপশন নাম্বার সি হবে এর কারেক্ট অ্যান্সার, যেখানে অবশ্যই নলেজ টেস্ট করছে এবং ওই টেস্টের থ্রু থেকে ফাইনালি ফিডব্যাক প্রোভাইড করছে যে স্টক অফ নলেজ রয়েছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলা হয়েছে, হুইচ ব্রাঞ্চ অফ ফিলোসফি ডিলস উইথ নলেজ, ইটস স্ট্রাকচার, মেথডস এন্ড ভ্যালিডিটি। ফিলোসফি বা দর্শনের কোন শাখায় নলেজ বা জ্ঞানের উৎপত্তি, তার গঠন বা তার সঠিক পদ্ধতি এবং তার বৈধতা নিয়ে আলোচনা করে থাকে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নলেজ সংক্রান্ত বিষয় যেখানে থাকে তা হলো এপিস্টেমোলজি। ওকে, জ্ঞান তত্ত্ব যাকে বলা হয়। অপশন সি এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বাকি লজিকের আরো যে ব্রাঞ্চগুলো রয়েছে বা ফিলোসফির আরো যে ব্রাঞ্চগুলো রয়েছে, অ্যাস্থেটিক, মেটাফিজিক্স, এগুলো কোন বিষয়কে অ্যাকচুয়ালি ফোকাস করে থাকে? তো দেখো, অ্যাস্থেটিক্স হচ্ছে বিউটি, আর্টিস্টিক, এই বিষয়গুলোকে নিয়ে ডিল করে। ওকে, মেটাফিজিক্স স্টাডি করে থাকে নেচার অফ রিয়েলিটি, এক্সিস্টেন্স অ্যান্ড টাইম রিলেটেড। ওকে, বাস্তবতা বিষয়টাকে নিয়ে মেটাফিজিক্স এক্সপ্লোর করে থাকে। তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার হলো এখানে আমাদের। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ বলা হয়েছে, এখানে 4টি স্টেটমেন্ট রয়েছে এবং এর মধ্যে থেকে কি বলতে হবে, অল অ্যাবাভ আর দ্য রিলেটেড টু হুইচ মেথড অফ টিচিং লার্নিং। টিচিং লার্নিং এর কোন মেথডের সঙ্গে জড়িত এই 4টে পয়েন্ট, এটা বলতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ওয়ান স্টেটমেন্টে বলা রয়েছে, দ্য মেথড ইজ সাইকোলজিক্যাল অ্যান্ড ইম্পার্টিং নলেজ ইন এ ন্যাচারাল ম্যানার উইথাউট এনি অ্যাজাম্পশন অর প্রিসাপোজিশন। যেখানে কোনো অনুমান থাকছে না এবং অনুমান ছাড়াই কি করা হয়, মানে বাস্তবতা দিয়ে বা প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কি করা হয়, মানে নলেজ ইম্পার্ট করা হয় তাকে পুরো ন্যাচারাল প্রসেসে। ওকে, এই ধরনের আমরা কোন মেথডে দেখতে পাবো? তো ডেফিনেটলি থ্রু ফ্যাক্টস বা ন্যাচারাল ম্যানারে ইন্ডাকটিভ মেথড, অ্যাকচুয়ালি ইন্ডাকটিভ মেথড আমরা দেখতে পাবো। ওকে, তাহলে আমাদের ওয়ান স্টেটমেন্ট এই ইন্ডাকটিভ মেথডকে ইন্ডিকেট করছে। ওকে, স্টেটমেন্ট টু তে কি বলা হয়েছে? স্টেটমেন্ট টু তে বলা হয়েছে, ইট ইজ এ সায়েন্টিফিক মেথড, এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি, হুইচ ইজ বেসড অন, যার ভিত্তি হচ্ছে কি না ভিজিবল এলিমেন্টস অর ফ্যাক্ট। ভিজিবল এলিমেন্টস অর ফ্যাক্টস গুলো দিয়ে সাধারণত এখানে নলেজ প্রোভাইড করা হয়ে থাকে। এন্ড ডেফিনেটলি এটাও ইন্ডাকটিভকেই কি করছে না ইন্ডিকেট করছে, ইন্ডাকটিভ মেথডকে। ওকে, থার্ড স্টেটমেন্টে বলা হয়েছে, দিস ইজ দ্য বেস্ট মেথড অ্যাজ ইট টিচেস দ্য স্টুডেন্টস টু থিঙ্ক ফর হিমসেলফ। ডেফিনেটলি যখন প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে শিক্ষাদান হবে, তার মানে সেখানে স্টুডেন্টদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং তারা নিজে নিজে চিন্তা করতে পারবে। ওকে, সবগুলোই আমরা দেখতে পাচ্ছি ইন্ডাকটিভ মেথডকে ইন্ডিকেট করছে। চারে বলেছে, অ্যাজ দ্য রেজাল্ট অফ acquiring knowledge through this method, the feeling of self confidence and self dependence is developed in the students. Okay, তো ডেফিনেটলি স্টুডেন্টদের মধ্যে সেলফ কনফিডেন্স, সেলফ ডিপেন্ডেন্স এটা তৈরি হয়, কারণ এখানে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হ্যান্ডস অন বা থ্রু অবজারভেশন এখানে আমরা দেখতে পাবো যে শিক্ষাদান হয়ে থাকে। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। ওকে, সবাই বুঝতে পেরেছো আশা করছি। নেক্সট কোয়েশ্চেন দেখো 7। এ নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস বলতে কি বুঝে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হাইপোথিসিস অফ নো ডিফারেন্স, যেখানে কোনো ডিফারেন্স থাকছে না। ওকে, সেটাই হচ্ছে নাল হাইপোথিসিস। নাল মানে শূন্য বা জিরো। ওকে, বা নেগেটিভ বা নো। ওকে, যেটাকে বোঝাচ্ছে। দেখো কি বলা হয়েছে এক্সপ্লেনেশনে, এ নাল হাইপোথিসিস, যাকে আমরা এই জিরো দিয়েও ডিনোট করি, is a statement that there is no significant difference or no relation between variables being studied. Okay, যে একটা পপুলেশন এবং স্যাম্পল থেকে যা রেজাল্ট আসবে তার মধ্যে যখন কোনো ডিফারেন্স পাচ্ছে না, দ্যাট মিন্স এটা নাল হাইপোথিসিসকে ফলো করলো। ওকে, যেমন দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে, এ নাল হাইপোথিসিস মাইট স্টেট দ্যাট এ নিউ ড্রাগ হ্যাজ নো এফেক্ট অন দ্য ব্লাড প্রেসার। ওকে, স্টাডি করে দেখা হচ্ছে একটা নিউ ড্রাগকে তার কোনো এফেক্ট আসছে কিনা ব্লাড প্রেসারের উপর, তো দেখা যাচ্ছে কোনো এফেক্টেই নয়। ঠিক আছে, এই ড্রাগ, নতুন ড্রাগটি, তাহলে তার মানে সেটা নাল হাইপোথিসিস চলে গেল। ওকে, ওকে, দ্যাট মিন্স কোয়েশ্চেন নাম্বার 7 এর অপশন ই কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 এ বলা হয়েছে, দ্য স্টাডি অফ রোল অফ টাইম ইন কমিউনিকেশন ইজ নোন এজ। তো কমিউনিকেশনে আমরা টাইমের যে অধ্যয়ন বা টাইমকে যেভাবে আমরা ইউজ করে থাকি কমিউনিকেশন, তো এই বিষয়টার স্টাডিকে কি বলা হয়? দেখো এই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ক্রোনেমিক্স বলা হয়ে থাকে। ওকে, বাকি সেমিওটিক্স বা প্যারাল্যাঙ্গুয়েজ, কাইনেসিক্স, এই বিষয়গুলো কি দেখে নাও।
এক্সপ্লেনেশনে, ডিটেলসে। সেমিওটিক্স হচ্ছে একটা ব্রডার স্টাডি যেখানে সায়েন্স অ্যান্ড সিম্বলগুলোকে নিয়ে স্টাডি করা হয়, যেগুলো আমরা কমিউনিকেশন ইউজ করি। ওকে। প্যারাল্যাঙ্গুয়েজ কি? প্যারাল্যাঙ্গুয়েজ হচ্ছে ভোকালিক্সকে নিয়ে স্টাডি করা, ঠিক আছে? টোন, পিচ বা ভলিউম, এগুলো কখন আমরা কিভাবে কমাচ্ছি, বাড়াচ্ছি বা ইউজ করছি থ্রু কমিউনিকেশন, যাতে এফেক্টিভ কমিউনিকেশন। ওকে, এই বিষয়ের স্টাডিকে বলা হয় প্যারাল্যাঙ্গুয়েজ। কাইনেসিক্স বলা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ বা বডি মুভমেন্ট যখন হয়ে থাকে, ঠিক আছে? নোডিং অফ হেডস, তারপর হচ্ছে রোলিং অফ আইজ, ওকে, এইগুলো বা বিভিন্ন ধরনের যে গেস্টার্স, পোস্টার্স ইউজ করা হয়ে থাকে বা ফেসিয়াল এক্সপ্রেশন ইউজ করা হয়ে থাকে, সেই বিষয়ের স্টাডিকে কাইনেসিক্স বলা হয়। আশা করছি বুঝতে পেরেছো। দেখো কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে? দ্য টার্ম অফসিট স্ট্যান্ডস ফর, অফসিট শব্দটির অর্থ অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? ওকে, চারটি অপশন রয়েছে, এর মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যাজ সাইটেড অ্যাবভ। ওকে, যখন আমরা রিসার্চ পেপার হোক বা রিসার্চ আর্টিকেল হোক, সেখানে এন্ড নোট বা ফুট নোটে অফসিট ইউজ করেছি, তার মানে পার্টিকুলার যে সাইটেশন সেটা অলরেডি মেনশন রয়েছে ওপরে, এই বিষয়টাকে বোঝানো হয়। ওকে, এরপরে দেখো 10 থেকে 13 নম্বর প্রশ্ন অবধি এই ডেটা ইন্টারপ্রিটেশনের উপর বেস করে প্রশ্নগুলো ছিল 2020 সেটে। এখানে স্টেট গিভেন রয়েছে 5টি, তারপর ওই পার্টিকুলার 5টি স্টেটের পার্সেন্টেজ অফ পপুলেশন বিলো পভার্টি লাইন মেনশন রয়েছে। ওকে, দ্যাট মিন্স শর্টে এটাকে আমরা বিপিএল বলবো। ওকে, বিপিএল, বিলো পভার্টি লাইন। তো পার্টিকুলার স্টেটের যেমন এ, বি, সি, প্রত্যেকের বিপিএল পপুলেশন অ্যাজ এ পার্সেন্টেজ ফরম্যাটে গিভেন রয়েছে। এগুলো যদি বিপিএল হয় তাহলে এপিএল বলতে পারবে, ঠিক আছে? টোটাল পপুলেশনটাকে যদি আমরা 100 ধরি, বিপিএল 35 যদি স্টেট এতে হয়, তার মানে 65% হবে এপিএল। জাস্ট আমরা মাইনাস করে দিচ্ছি 100 থেকে, তো সেটা বলতে পারবো 65 এপিএল, এখানে 75 এপিএল। ওকে, এখানে হয়ে যাবে 76% হবে এপিএল, এখানে 81% এপিএল হবে, এখানে হয়ে যাবে 85% এপিএল। বুঝতে পেরেছো? তো এইভাবে 100 থেকে আমরা মাইনাস করে এপিএল গুলো এখান থেকে বলতে পারবো। এই অবধি আশা করছি বুঝতে পেরেছো এপিএল বিপিএল বিষয়টা। এরপরে দেখো এখানে বিলো পভার্টি লাইন মানে বিপিএল যে টোটাল পপুলেশন, তার মেল ফিমেল রেশিও গিভেন রয়েছে প্রত্যেকটা স্টেটের। একই রকম অ্যাবভ পভার্টি লাইনের যে পপুলেশন হবে প্রত্যেকটা স্টেটের, তারও আবার মেল ফিমেলের রেশিও গিভেন রয়েছে। আশা করছি এই অবধি পুরো ডেটা টেবিল বুঝতে পেরেছো। এরপর দেখো যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করবো। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে? ইফ দ্য মেল পপুলেশন অ্যাবভ পভার্টি লাইন ফর স্টেট সি, স্টেট সি এর ক্ষেত্রে বলেছে মেল বলে দিয়েছে অ্যাবভ পভার্টি লাইন। ওকে, এপিএল মেলের কথা বলেছে, কত রয়েছে না 1.9 মিলিয়ন। দেন দ্য টোটাল পপুলেশন অফ দ্য স্টেট সি ইজ, তাহলে স্টেট সি এর টোটাল পপুলেশন কত হবে? ওকে, দেখো কিভাবে সলভ করব। প্রথমত দেখো এখানে এপিএল পপুলেশনের মেল রেশিও স্টেট সিতে কত দেওয়া রয়েছে? 2 রেশিও। তার মানে এই 2 রেশিওর ভ্যালু গিভেন রয়েছে 1.9 মিলিয়ন। তাহলে 1 রেশিওর ভ্যালু কি আসবে? 1.9 মিলিয়ন ডিভাইডেড বাই 2। আর এই টোটাল এপিএল পপুলেশনের যে রেশিও যদি আমরা দেখি, 2 রেশিও মেল, 3 রেশিও ফিমেল রয়েছে, টোটাল 5 রেশিও রয়েছে। তাহলে 5 রেশিওর ভ্যালু বের করে নাও, তাহলে টোটাল এপিএল পপুলেশন পেয়ে যাবে। কত আসবে? 1 রেশিওর ভ্যালুর সঙ্গে জাস্ট 5 মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 5 রেশিওর ভ্যালু চলে আসবে। ওকে, এরপর দেখো এটা একবার গুণ করে নাও, তাহলে 19 5 কত হয়? 95। নিচে 2 একটা পয়েন্ট তো পরে রয়েছে, এটাকে একবার ডিভাইড করে নাও। ওকে, কত আসবে? 2 4 8, পয়েন্টটা রেখে দাও। তাহলে এখানে 1 বাকি থাকছে 15, 7 বারে হচ্ছে 14, 1 বাকি থাকছে, তার মানে 5 বারে হয়ে যাবে 10। এটা আসছে এত মিলিয়ন টোটাল পপুলেশন রয়েছে স্টেট সি তে, যা এপিএল। ওকে, তো স্টেট সি তে এপিএল পপুলেশন পেলাম আমরা 4.75 মিলিয়ন, এই টোটাল 5 রেশিওর ভ্যালু। ওকে, এরপরে এখানে পার্সেন্টেজে চলে এসো, এটা হচ্ছে বিপিএল পার্সেন্টেজ। তাহলে এপিএল পার্সেন্টেজ কত হবে? 76%। বোঝা গেছে? তাহলে 76%-এর ভ্যালু আমরা পাচ্ছি কত না 4.75 মিলিয়ন। টোটাল পপুলেশন বলেছে, টোটাল পপুলেশন মানে এপিএল বিপিএল মিলিয়ে টোটাল 100%, 100%-এর ভ্যালুই বের করতে হবে। ওকে, তো 1%-এর কি হবে? 4.75 ডিভাইডেড বাই 76, 100% বের করছো টোটাল পপুলেশন। ওকে, 100 এখানে 1%-এর সঙ্গে মাল্টিপ্লাই করে দাও। তো দেখো 100 যদি মাল্টিপ্লাই করো 4.75 এর সঙ্গে, তাহলে কি আসবে? পয়েন্ট হচ্ছে উঠে যাবে, নিচে 76 পড়ে থাকবে। এটা ডিভাইড করে নাও, ডিভাইড করে নিলেই অ্যান্সার চলে আসবে
6.25 মিলিয়ন। অপশন ডি এর কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আশা করছি সলিউশন বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ফিমেলস অ্যাবভ পভার্টি লাইন ইন দ্য স্টেট ডি if it is known that the population of state D is 7 million। স্টেট ডি এর পপুলেশন গিভেন রয়েছে কত, 7 মিলিয়ন, মানে টোটাল পপুলেশনকে বলছে। ওকে, আর প্রশ্ন বের করতে হবে কি, নাম্বার অফ ফিমেল এবং পভার্টি লাইন, মানে 3 রেশিওর ভ্যালু বের করতে হবে। ওকে, এই 3 রেশিওর ভ্যালু তো হচ্ছে এবং পভার্টি লাইনের ফিমেল, তাহলে এই 3 রেশিওর ভ্যালু আমাদের বের করতে হবে। ওকে, বুঝতে পেরেছো। দেখো কিভাবে সলভ করব, এখানে 100% মেনশন রয়েছে, টোটাল পপুলেশন মানে 100%, এটা রয়েছে 7। এখানে আমরা চলে আসবো, বিপিএল হচ্ছে 19, তাহলে 81 হয়ে যাবে এপিএল। ঠিক আছে, আমাদের এপিএল দরকার, তাহলে এপিএল এ চলে আসবো। 1% এর ভ্যালু বের করো, 7/100 হয়ে যাবে। আর 81% এর ভ্যালু বের করো, 81% এর ভ্যালু কি আসবে, জাস্ট এখানে 81 মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, নিচে 100 থাক, এটা মাল্টিপ্লাই করে নাও, 7 একটে 7, 7 8টে 56, দুটো 100 দিয়ে ডিভাইড করলে এখানে দুটোর আগে পয়েন্ট পড়ে যাবে। এত মিলিয়ন হচ্ছে 81% এর ভ্যালু, যা এটা হলো এপিএল টোটাল পপুলেশন। এপিএল টোটাল পপুলেশন হলো এটা। তাহলে এপিএল টোটাল পপুলেশন রেশিও তো কত রয়েছে, 7 রেশিও রয়েছে, 4 রেশিও মেল, 3 রেশিও ফিমেল। তার মানে 7 রেশিওর ভ্যালু এসেছে 5.67 মিলিয়ন। 1 রেশিওর ভ্যালু কি আসবে, 5.67 ডিভাইডেড বাই 7, বের করতে হচ্ছে 3 রেশিও। তাহলে 3 রেশিওর ভ্যালু কত পাবে, জাস্ট 3, এখানে মাল্টিপ্লাই করে নাও। ওকে, তাহলে কি আসবে এখানে, 7 দিয়ে একবার ক্যান্সেল করে দেখো। ওকে, পয়েন্ট যদি আমরা তুলে দিই, তাহলে অলরেডি আগে একটা পয়েন্ট পড়ে যাচ্ছে। ওকে, এরপর এখানে 7 8 বারে 56, আর 7 1 7 হলো, মাল্টিপ্লাই দেখো 3, তাহলে 3 রেশিওর ভ্যালু বা এই ফিমেল যা বলেছে বের করতে, এটা কত আসছে, 3 1 3, 3 8 24, দুটোর আগে পয়েন্ট রয়েছে, এখানে পয়েন্ট দিয়ে দিতে হবে, এত মিলিয়ন, 2.43 মিলিয়ন। ওকে, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। বলো কত সহজভাবে সলিউশন হয়ে যাচ্ছে। ওকে, সঠিক অ্যাপ্রোচ শুধু দরকার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 12, কি বলা হয়েছে, what will be the male above poverty line for state A। স্টেট এর ক্ষেত্রে মেল বের করতে হবে above poverty line, মানে 6 রেশিওর ভ্যালু। ওকে, এটা আমরা বুঝতে পারলাম। if the female population below poverty line for state A 2.1 মিলিয়ন, এখানে ফিমেল বিলো পভার্টি লাইন দিয়ে রেখেছে কত, 2.1 মিলিয়ন, এটা গিভেন রয়েছে, বের করতে হবে এপিএল মেল, মানে 6 রেশিওর ভ্যালু এদিকে বের করতে হবে এপিএল এর থেকে। কিভাবে বের করবে দেখো, এখানে তো যা দিয়ে রেখেছে সেখান থেকে আসতে হবে। ঠিক আছে, 6 রেশিওর ভ্যালু গিভেন রয়েছে বিপিএল এর ক্ষেত্রে, বিপিএল। ওকে, বিপিএল ফিমেল গিভেন রয়েছে, যা 6 রেশিও রয়েছে, এটা 2.1 গিভেন রয়েছে। 1 রেশিওর ভ্যালু কত হবে বলো, 2.1 ডিভাইডেড বাই নিচে 6 হয়ে যাবে। এখন টোটাল আমরা বের করবো, টোটাল বিপিএল কত, 11 রেশিও, 5 রেশিও মেল, 6 রেশিও ফিমেল, কত হলো 11 রেশিও। তাহলে 11 রেশিও কত হবে, 2.1 ডিভাইডেড বাই 6 মাল্টিপ্লাই হবে 11। এটা একবার সলভ আউট করো, এটা যদি আমরা 11 মাল্টিপ্লাই করে দিই, তাহলে হবে 11 আর 21 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1 3 2, আর নিচে 6 রয়েছে, এটা 6 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে টোটাল বিপিএল পপুলেশন এলো 3.85 মিলিয়ন। ওকে, এরপর এখানে যেহেতু আমাদের অ্যাবভ পভার্টি লাইনের পপুলেশনে যেতে হবে, তাহলে বের করবো দেখো 35 বিপিএল রয়েছে, এপিএল তাহলে কত হবে, পার্সেন্টেজে 65% হবে। ঠিক আছে, 65% হয়ে যাবে এপিএল। তার মানে 35%-এর আমরা যা ভ্যালু এটা পেয়েছি। ঠিক আছে, বিলো পভার্টি লাইনের টোটাল পপুলেশন কত, 3.85। ক্লিয়ার, এত দূর অবধি বুঝতে পেরেছো। 1%-এর যে ভ্যালু এটা কত হবে, 1%-এর 3.85, নিচে চলে আসবে 35। এখন আমরা যেহেতু এপিএল এ যাবো, 65%-এর ভ্যালু বের করবো। ঠিক আছে, 65%-এর ভ্যালু বের করো, 65 এখানে মাল্টিপ্লাই করে দাও, ক্যান্সেল আউট করো, 5 বারে 5 7 বারে, আর 5 5 13 বারে 65 হবে। ওকে, এটা আসছে, এরপর দেখো এটা 7 দিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 7 5 35, 7 5 35, 0.55। ওকে, 0.55 মাইনাস 13, এটা মাল্টিপ্লাই করে নাও, মাল্টিপ্লাই করলে চলে আসবে 7.15, এটা হচ্ছে এপিএল, টোটাল এপিএল। ওকে,
টোটাল এপিএল যদি এটা হয়, টোটাল রেশিওতে কত রয়েছে, 6 আর 7 মানে 13 রেশিও রয়েছে টোটাল স্টেট এতে এপিএল পপুলেশন মেল ফিমেল মিলিয়ে, ঠিক আছে। তার মানে 13 রেশিওর ভ্যালু পেয়েছো কত, 17.15। এখান থেকে 1 রেশিওর ভ্যালু বের করো, আর 6 রেশিওর ভ্যালু তো বের করতে বলেছে ফিমেল, সরি মেল। ওকে, তাহলে 7.15 ডিভাইডেড বাই 13 হবে, আর মাল্টিপ্লাই হয়ে যাবে 6। তার মানে 6 রেশিওর ভ্যালু বের করছো। এটা ক্যান্সেল করে সলভ করে নাও। এটা দেখো 13 দিয়ে পুরোটা ক্যান্সেল হয়ে যাবে, 13 5 65, 13 5 65, আগে একটা পয়েন্ট পড়ে যাবে, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, 0.55 মাল্টিপ্লাই 6, এটা করে নাও, তাহলে অ্যান্সার চলে আসবে 6 5 30, 6 5 30, দুটোর আগে পয়েন্ট চলে আসবে, 3.30 মিলিয়ন। অপশন বি এর কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে, ইফ দ্য পপুলেশন অফ মেল বিলো পভার্টি লাইন ফর স্টেট বি ইজ 2.4 মিলিয়ন, যদি বিপিএল মেল, ওকে, স্টেট বি এর ক্ষেত্রে বলেছে বিপিএল মেল মানে 3 রেশিওর ভ্যালু কত হয়, 2.4 হয়। সেম ফর দ্য স্টেট ই, স্টেট ই এর ক্ষেত্রেও বিপিএল মেল মানে 5 রেশিওর ভ্যালু কত হবে বলেছে, 6 মিলিয়ন। যদি এটা 6 মিলিয়ন হয়, তাহলে টোটাল যে পপুলেশন আসবে স্টেট বি আর ই এর ক্ষেত্রে তার রেশিও বের করতে হবে, ঠিক আছে। স্টেট বি এর ক্ষেত্রে আগে দেখো টোটাল পপুলেশন থেকে টোটাল পপুলেশনে চলে যেতে হবে। কিভাবে যাবে, 3 রেশিওর ভ্যালু স্টেট বি তে দেওয়া রয়েছে কত, 2.4, 1 রেশিওর ভ্যালু বের করো, আর টোটাল হচ্ছে 8 রেশিও, বিপিএল 8 রয়েছে রেশিওতে, 3 আর 5 8 হলো, তাহলে 2.4 ডিভাইডেড বাই 3, তাহলে পয়েন্ট তুলে দিলে নিচে 10 দিতে হবে। এটা করতে পারো, ঠিক আছে। আমরা 8 রেশিও ভ্যালু বের করবো, 8 এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা 8 বারে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 8 8 64 মানে 6.4 মিলিয়ন হচ্ছে টোটাল বিপিএল স্টেট বি এর ক্ষেত্রে। তাহলে বিপিএল টোটাল 25% রয়েছে, 25%, এই 25% সমান সমান 6.4। তাহলে এখানে 1%-এর ভ্যালু বের করো, টোটাল পপুলেশন চাই 100% বের করবো, ঠিক আছে। 6.4 নিচে চলে আসবে 25, 100% বের করো, 100% মানে 1%-এর সঙ্গে 100 মাল্টিপ্লাই হয়ে যাওয়া, 4 25 বার 100, জাস্ট এটা মাল্টিপ্লাই করে নাও, 4 4 16, 4 6 24, আর একে 25, এখানে পয়েন্ট থাকবে। এটা আসছে টোটাল পপুলেশন স্টেট বি তে। একই রকম স্টেট ই এর ক্ষেত্রেও সেম পদ্ধতিতে বের করে নাও। 5 রেশিওর ভ্যালু দেখো গিভেন রয়েছে কত না 6 মিলিয়ন, 1 রেশিওর ভ্যালু কত আসবে, 6/5 আসবে। টোটাল বিপিএল রয়েছে স্টেট ই তে 8 রেশিও, ওকে, 5 আর 3 8, 8 রেশিওর ভ্যালু কত আসবে, 8 এখানে মাল্টিপ্লাই করে নাও, তাহলে 6 8 48 হচ্ছে, ডিভাইডেড বাই রয়েছে 5। তাহলে এটা যদি আমরা ডিভাইডও করে দিই, তাহলে 6/5 1.2 হবে, মাল্টিপ্লাই 8, এরপর এটা মাল্টিপ্লাইও করতে পারো, 12 8 96 মানে 9.6 মিলিয়ন হচ্ছে টোটাল পপুলেশন, যা বিপিএল। বিপিএল পার্সেন্টেজ কত রয়েছে, 15, 15%-এর ভ্যালু হয়েছে কত, 9.6। 100%-এর ভ্যালু কত আসবে, ঠিক আছে। 100%-এর ভ্যালু বের করো, কিভাবে বের করবে, এর তলায় চলে আসবে 15 মাল্টিপ্লাই হয়ে যাবে 100, ওকে। আর 1%-এর ভ্যালু কত আসছে, 9.6 ডিভাইডেড বাই 15, 100 মাল্টিপ্লাই করলেই 100%-এর ভ্যালু পাবে। এটা সলভ আউট করো, দেখো 15 দিয়ে এটা ক্যান্সেল করে দাও, 15 6 90, আর 15 4 60, এখানে পয়েন্ট পড়ে যাবে, আর 100 মাল্টিপ্লাই, তার মানে 64 মিলিয়ন হচ্ছে টোটাল পপুলেশন স্টেট ই তে। এরপর দেখো রেশিও করে নাও, বি স্টেট রয়েছে 25.6 মিলিয়ন, আর স্টেট ই তে আমরা পেলাম 64 মিলিয়ন। ক্যান্সেল আউট করো এটা, পয়েন্ট তুলে দাও, এদিকে 10 মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এখানে কি আসবে, এটা 604 আসবে। এটাকে পুরো ক্যান্সেল যদি করে নাও 156 বারই, ঠিক আছে, তাহলে 156 বারে 156 হবে, আর 156 2.5 এ 640 আসবে। অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 14 to 16 কি রয়েছে, এই ভ্যান ডায়াগ্রামের উপরে রিজিওনাল বেসড যে ভ্যান ডায়াগ্রাম তার উপরে বেস্ট করে প্রশ্নগুলো রয়েছে। তো দেখো কি বলা রয়েছে প্রশ্নে, এবং এই সেকশনটি খুবই ইম্পর্টেন্ট ডাব্লিউবি সেটের ক্ষেত্রে, এখান থেকে কিন্তু প্রশ্ন ফ্রিকোয়েন্টলি দেখা গেছে এই রিজিওনাল বেসড ভ্যান ডায়াগ্রাম। ওকে, ইন দ্য ফলোইং ডায়াগ্রাম রেক্টেঙ্গেল রিপ্রেজেন্টস বয়েজ, রেক্টেঙ্গেল কোনটি, এটা, ওকে, এটা হচ্ছে বয়েজ। তারপরে বলে দিয়েছে ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্টস গার্লস, ট্রায়াঙ্গেল হচ্ছে এটা, এটাকে রিপ্রেজেন্ট করছে কি, গার্লস, এটা রিপ্রেজেন্ট করছে গার্লস। সার্কেল রিপ্রেজেন্টস অ্যাথলিটস, সার্কেল হচ্ছে অ্যাথলিটসদের রিপ্রেজেন্ট করছে, আর স্কোয়ার রিপ্রেজেন্ট করছে
ডিসিপ্লিন। ওকে, এটা ডিসিপ্লিনদের রিপ্রেজেন্ট করছে, এটা ডিসিপ্লিন। তাহলে এখানে দেখো এরপর এই বেস্ড করে, এই ডায়াগ্রামের উপর বেস্ড করে যে প্রশ্নগুলো আছে সলভ করতে হবে। প্রশ্নে বলেছে হুইচ নাম্বার ইন্ডিকেটস দ্য বয়েজ হু আর অ্যাথলিটস অ্যান্ড ডিসিপ্লিনড। তাহলে তিনটে অবজেক্টের মধ্যে আসছে, প্রশ্নগুলো সলভ করবে কি করে, যা প্রশ্ন দেবে সেটাকে আগে আইডেন্টিফাই করবে কোন কোন অবজেক্টগুলো রয়েছে, বয়েজ হবে, অ্যাথলিটস হবে আর ডিসিপ্লিন হবে। তিনটে অবজেক্টকে সেট করছে এরকম কমন প্লেস কোনটি। ওকে, অ্যাথলিটস মানে সার্কেল থাকবে, স্কোয়ার থাকবে, ঠিক আছে, স্কোয়ার থাকবে তার মানে, আর বয়েজ। ওকে, ট্রায়াঙ্গেল বাদ দিই, তাহলে এরকম রয়েছে দুই। দেখো দুই হচ্ছে অপশন নাম্বার বি কারেক্ট হয়ে যাবে তাহলে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেটস অ্যাথলিট বয়েজ অ্যান্ড গার্লস। অ্যাথলিট বয়েজ আর গার্লস হবে, ঠিক আছে। অ্যাথলিট রিপ্রেজেন্ট করছে সার্কেল। ওকে, সার্কেল তার মানে থাকবে, প্লাস হচ্ছে গার্লস, গার্লস হচ্ছে ট্রায়াঙ্গেল। ওকে, ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে গার্লস, আর থাকবে বলেছে বয়েজ। ওকে, বয়েজ হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে বয়েজ। এই তিনটের মধ্যে থাকবে, বাকি এটা থাকবে না। ওকে, এর বাইরে রয়েছে এখন তিনটেই মার্চ হচ্ছে এরকম কি থ্রি রিজিয়ন রয়েছে, থ্রি তাহলে কারেক্ট হবে। বোঝা গেছে কিভাবে প্রশ্নগুলো সলভ করতে হচ্ছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 বলা হয়েছে হোয়াট ইজ রিপ্রেজেন্টেড বাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান কি রিপ্রেজেন্ট করছে, এখানে রয়েছে নাম্বার ওয়ান কার কার মধ্যে রয়েছে, রেক্ট্যাঙ্গেলের মধ্যে রয়েছে, তো রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছে বয়েজ। ওকে, আর এটা রয়েছে স্কোয়ারের মধ্যে, স্কোয়ার হচ্ছে রিপ্রেজেন্ট করছে ডিসিপ্লিন, তারা ডিসিপ্লিন বয়েজ। ডি অপশন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করছি প্রশ্নগুলো বুঝতে পেরেছো, যেগুলো রিজিওনাল ভেন ডায়াগ্রামের উপর বেস্ট করে ছিল। এরপরে দেখো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে টোটাল 8টি গোল ছিল, এর মধ্যে গোল নয় এরকম কোন অপশনটি হচ্ছে। ইমপ্রুভ ইন ম্যাটারনাল হেলথ, এটা গোল ছিল। বিতে বলা হয়েছে অ্যাচিভ ইউনিভার্সাল অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, সেফ ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন। ওকে, তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি। এর কথা বলা হয়নি অ্যাকচুয়ালি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে, দ্যাট মিনস এটাই অ্যাকচুয়ালি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, বাকি শীতে কি বলেছে, এনসিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এটাও বলা ছিল, ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন অ্যাচিভ করার কথাও বলা ছিল। ওকে, টোটাল 8টি গোলের মধ্যে 3টি ছিল, বি বাদ দিয়ে অপশন নাম্বার তাহলে বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বাকি যে টোটাল 8টি গোল রয়েছে সেগুলো একবার দেখে নাও। ওকে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের ফার্স্ট গোল হচ্ছে ইরাডিকেট এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার, সেকেন্ড গোল হচ্ছে অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, থার্ড হচ্ছে প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন, ফোর্থ হচ্ছে রিডিউস চাইল্ড মোর্টালিটি, ফিফথ হয়ে যাচ্ছে ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ। এরকম কিন্তু নাম্বার দিয়েও কিন্তু বলে যে এই নাম্বারে কোন গোলটি রয়েছে, তো ভালো করে মনে রাখবে। সিক্সথ গোল হচ্ছে কমব্যাট এইচআইভি এইডস ম্যালেরিয়া আর আদার ডিজিজেস। ওকে, সেভেন্থ হচ্ছে এনসিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, আর এইথ হচ্ছে ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। এই হচ্ছে টোটাল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের 8টি গোল। 2000 সাল থেকে 2015 অবধি এটা চলে, তারপরে 2016 থেকে শুরু হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, টোটাল 17টি গোল নিয়ে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18 বলা হয়েছে তাজমহল ইজ থ্রেটেন্ড ডিউ টু দ্য এফেক্ট অফ। তো কিসের প্রভাব পড়ছে তাজমহলের উপরে, এই 4টি অপশনের মধ্যে বলতে হবে, ঠিক আছে। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো যখন বাতাসে মিশছে এবং জলীয় বাষ্প প্লাস হচ্ছে সানলাইটের প্রভাবে এসে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডে পরিণত হচ্ছে। আর তাজমহল অ্যাকচুয়ালি কি কার্বনেট জাতীয় পাথর দ্বারা তৈরি, ঠিক আছে, তাহলে সেখানে লাল ছাপ ছাপ দাগ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা স্টোন ক্যান্সার বলি। তো এই ধরনের একটা এফেক্ট দেখা যাচ্ছে এবং ফাইনালি তার যে সৌন্দর্যতা সেটা নষ্ট হচ্ছে। ওকে, তাহলে সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে দেখো এক্সপ্লেন করাও রয়েছে সেম বিষয়টাই।
সালফার ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার কন্ট্রিবিউটস টু অ্যাসিড রেন। যত পরিমাণে সালফার ডাইঅক্সাইড বাতাসে মিশবে বিভিন্ন সোর্স থেকে, অ্যাসিড রেন তত ফর্ম করবে, হুইচ রিয়াক্টস উইথ দ্য হোয়াইট মার্বেল। ওকে, হোয়াইট মার্বেলের সঙ্গে সেটা রিয়েক্ট করে যায় অ্যাসিড রেন হলে, আর তাজমহল এইভাবে কি হচ্ছে, সেটা ড্যামেজ হচ্ছে ওভার দ্য টাইম। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 19, কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেসিক ইউনিট অফ স্টাডি অফ ইকোলজি। ইকোলজির স্টাডির বেসিক ইউনিট কোনটি? এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইকোসিস্টেম। ওকে, অপশন নাম্বার ডি হবে এর কারেক্ট অ্যান্সার। দেখো এক্সপ্লেনেশন করা রয়েছে এখানে। ইকোলজি বলতে আমরা কি বুঝি, সায়েন্টিফিক স্টাডিকে বুঝি যেখানে লিভিং অর্গানিজমস ইন্টারেক্ট করছে তার এনভায়রনমেন্টের সঙ্গে, এই যে ফিজিক্যাল এনভায়রনমেন্টের সঙ্গে, এই বিষয়টার যে স্টাডি তার ইকোলজি বলা হয়। আর এর যে একদমই বেসিক ইউনিট সেটা হচ্ছে ইকোসিস্টেম। ওকে, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ ইকোলজি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20 তে কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ জিওলজিক্যাল ডিজাস্টার। জিওলজিক্যাল ডিজাস্টার নয় এরকম কোনটি রয়েছে এখানে? তো দেখো ভলকেনোস, জিওলজিক্যাল ডিজাস্টার, আর্থকোয়েক, মানে পৃথিবীর অভ্যন্তরীণ থেকে আসছে এই ধরনের ডিজাস্টার কোনগুলো? এটাও হচ্ছে, এটাও হচ্ছে, এবং সুনামিও হচ্ছে। ঠিক আছে, সমুদ্রের তলায় ভূমিকম্পের ফলে সুনামি তৈরি হয়। সি সার্জ এটা সাধারণত হয়ে থাকে, ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এক্সপ্লেনেশন কি বলা রয়েছে, সি সার্জ হচ্ছে কমনলি যেটাকে আমরা স্ট্রোম বলে থাকি। ওকে, নট কনসিডার জিওলজিক্যাল ডিজাস্টার, মানে পৃথিবীর অভ্যন্তরীণ থেকে আসছে এরকম না, এটা মেট্রোলজিক্যাল ফেনোমেনার জন্য তৈরি হয়ে থাকে। ঠিক আছে, খুব বেশি প্রবল যখন সাইক্লোন তৈরি হয় হ্যারিকেনের মতন, তখন এই সি সার্জ বা অনেক বড় বড় জলোচ্ছ্বাস বা ঢেউ তৈরি হয়ে থাকে, যেটাকে আমরা সি সার্জ বলে থাকি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 21, কি বলা হয়েছে, দ্য পপুলার অপারেটিং সিস্টেম ইউজড ইন মোবাইল স্মার্টফোনস। মোবাইল স্মার্টফোনে কোন অপারেটিং সিস্টেমটি ইউজ হয়ে থাকে? ওকে, এটা হয়ে যাবে অ্যান্ড্রয়েড, বাকি উইন্ডোজ কম্পিউটারের জন্য রয়েছে, বা ডেস্কটপ বা ল্যাপটপের জন্য ইউনিক্স, তারপরে লিনাক্স, এগুলো সবগুলো। অ্যান্ড্রয়েড হচ্ছে পপুলার মোবাইল অপারেটিং সিস্টেম। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 22, কি বলা হয়েছে, দ্য সিস্টেম ওয়াইডলি ইউজড ফর ডেটা কালেকশন অ্যান্ড একুইজিশন ইজ নোন এজ। ডেটা কালেকশন এবং একুইজিশনের জন্য কোনটির এখানে ব্যবহার করা হয়ে থাকে? ওকে, তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা একুইজিশন সিস্টেম অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়ে থাকে। বিষয়টি কি, the system widely used for data collection and acquisition and control in industrial environment is known as কি না, supervisory control and data acquisition, SCADA. Okay, SCADA system uses computers, network data communication and human machine interface to monitor and manage large scale industrial database. এটা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। যেমন ধরো পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে, ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বিভিন্ন, তো সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন এই সিস্টেমটি সাধারণত ইউজ করা হয়। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 23, এবং এই প্রশ্নটিকে পাজেল বেসড প্রশ্ন বলা যেতে পারে। ওকে, বেসিক কোয়েশ্চেন্স, দেখো সলভ করা যাক। বলেছে টিম এ অ্যান্ড টিম বি প্লে ইন এ বাস্কেটবল টুর্নামেন্ট। তো বাস্কেটবল টুর্নামেন্ট রয়েছে যেখানে দুটো টিম পার্টিসিপেট করছে, এ এবং বি নামে। এ ম্যাচ ক্যান হ্যাভ 3 আউটকাম, এবং সেই ম্যাচটির 3টে আউটকাম হতে পারে। এ উইন, ফার্স্ট হচ্ছে কি এ টিম জিততে পারে, বি টিম উইন বলেছে, 2 নম্বরে বলে দিয়েছে বি উইন, মানে বি টিম জিততে পারে, অথবা টাই হতে পারে। ঠিক আছে, অথবা টাই হতে পারে, থার্ড এটা বলা হয়েছে আউটকাম। এখন বলে দিয়েছে নেক্সট, দ্য টিম হ্যাজ টু উইন 2 গেমস টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ উইনার। ওকে, একটা টিম তাকে যদি উইনার হতে হয় তাহলে 2টো ম্যাচ জিততে হবে, বা 2টো গেম তাকে জিততে হবে। ঠিক আছে, দ্য ফার্স্ট টিম উইনিং 2 গেমস ইন এ রো ইজ ডিক্লেয়ার্ড এজ উইনার। যদি প্রথম টিম 2বার জিতে তাকে তাহলে উইনার বলা হবে। অ্যান্ড টুর্নামেন্ট এন্ডস, তাহলে কি হয়ে যাবে, টুর্নামেন্ট এন্ড হয়ে যাবে। প্রথমে যদি 2টো ম্যাচ কেউ জিতে নেয় যে কোনো একটা টিমের মধ্যে, তাহলে টুর্নামেন্ট কি হবে, এন্ড হয়ে যাবে। এখন বলেছে ইন হাউ মেনি ওয়েজ দ্য টুর্নামেন্ট ক্যান প্রসিড হোয়ার ওয়ান টিম ক্যান বি ডিক্লেয়ার্ড এজ উইনার। তাহলে বলতে হবে কত রকম ভাবে এই টুর্নামেন্টটি হতে পারে। ওকে, ফাইনালি দেখো কিভাবে সলভ করব।
ধরো দুটো টিম আছে, তাহলে তিনটে ম্যাচ সাধারণত খেলতে হবে, তাহলে সেখানে হার বা জিত এটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এখানে উইনার বেরিয়ে চলে আসবে তিনটে ম্যাচ খেললে। তাহলে ম্যাচ 1, ম্যাচ 2, ম্যাচ 3। ধরো যে কোনো একটা টিম এ বা বি এর মধ্যে যদি প্রথমবারে সে জেতে, তারপরের বারে জেতেনি, তাহলে একটা পসিবল ওয়ে হয়ে গেল, এভাবে হতে পারে। নেক্সট হচ্ছে প্রথমবার জিতেছে, তারপরে টাই হয়েছে, তারপরে আবার জিতেছে, তাহলেও উইনার হিসাবে চলে আসবে। দুটো টিমের ক্ষেত্রে এরকম পসিবল হতে পারে, যে কেউ এ অথবা বি, যে কেউ এইভাবে কন্ডিশনে আসতে পারে, ঠিক আছে, যে কেউ এইভাবে উইনার হবে। এখন নেক্সট বার হচ্ছে ফার্স্ট ম্যাচ জিতেছে, তারপরে হেরেছে, লস্ট মানে হেরেছে, তারপরে আবার জিতেছে, তাহলেও উইনার হবে। নেক্সট হচ্ছে প্রথমবারই লস্ট হলো, তারপরে দুটো জিততে হবে তাহলে। ওকে, আবার এরকম হতে পারে প্রথমবার টাই হলো, তারপরের বার জিতলো। তো এই কেসগুলো হতে পারে টোটাল 5টি পসিবল ওয়ে, এবং দুটোর ক্ষেত্রে হতে পারে বলে 5 × 2 বলে 10 বার এরকম পসিবল ফ্যাক্টর হবে। এর ক্ষেত্রে হতে পারে, বি এর ক্ষেত্রে 5টি পসিবল অ্যাকচুয়ালি টুর্নামেন্ট হতে পারে। তাহলে 5 × 2 = 10, দুজনের টিমের ক্ষেত্রে হতে পারে, সেই জন্য 10 বার এরকম কন্ডিশন ঘটতে পারে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24। কোয়েশ্চেন নাম্বার 24 কি বলা হয়েছে, দ্য নাম্বার অফ 8 বিট স্ট্রিংস দ্যাট ক্যান বি ফর্মড বিগিনিং উইথ 111 অর 101 ইজ। তো কতগুলো নাম্বার থাকবে 8 বিট স্ট্রিংসে 0 আর 1 এর কম্বিনেশন, মানে বিট ফরমেশনে, ঠিক আছে, বা বাইনারি ফরমেশনে। তো দেখো এখানে তিনটে ক্যারেক্টার আমরা দেখছি। ওকে, 3টি বিট দেখছি, তাহলে বাকি থাকছে কতগুলো ফ্রি বিট, কতগুলো থাকছে। ওকে, এগুলো হচ্ছে ফিক্স, প্রথম দিকের গুলো তিনটে ফিক্স রয়েছে, তিনটে বিট হচ্ছে প্রথম দিকে ফিক্স রয়েছে। তাহলে ফ্রি বিট কতগুলো রয়েছে, ফ্রি বিট এখন আমরা দেখছি 5টি রয়েছে। তাহলে বেস হচ্ছে 2 বাইনারির, উপরে 5 দিয়ে দাও, 5-এর পাওয়ার 2 এর পাওয়ার 5, তার মানে হয়ে যাচ্ছে 32। তাহলে দুটো কেসে হতে পারে বলে 32 দুবার যোগ করে দাও 64 এর হতে পারে, ঠিক আছে, 64 হবে তাহলে এখানে। নেক্সট দেখো কি বলা হয়েছে, ইন অ্যান ইন্টারনেট ওয়ার্ল্ড কম্পিউটার্স কানেক্টেড টু দ্য ইন্টারনেট আর আইডেন্টিফাইড বাই। ওকে, তাহলে বলা হয়েছে ইন্টারনেটে সংযুক্ত কম্পিউটারগুলোকে শনাক্ত করা হয় কোন অ্যাড্রেসের দ্বারা, তো এটা হয়ে যাবে আইপি অ্যাড্রেস। অপশন নাম্বার সি হবে এর কারেক্ট অ্যান্সার। বাকি ইমেল অ্যাড্রেস তো হচ্ছে প্রত্যেকের ইউজার যারা, প্রত্যেকের একটা ইমেল অ্যাড্রেস থাকবে, এবং এখান থেকে কি হবে বিভিন্ন মেসেজ বা ইনফরমেশন বা ডেটা ট্রান্সমিট পসিবল হবে, ওকে, ওভার দ্য ইন্টারনেট। ম্যাক অ্যাড্রেস হচ্ছে একটা পার্টিকুলার ডিভাইসের যে ম্যানুফ্যাকচারার কোম্পানি, তারা ওই এনআইসির মধ্যে দিবে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে, বা যে ডিভাইসগুলো আর কি নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড হতে লাগে, এটা ডিভাইসের হচ্ছে অ্যাড্রেস। আর আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে একটা ডিভাইসকে ফাইন্ডিং করার অ্যাড্রেস, ওকে, নট ডিভাইস অ্যাড্রেস। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 26 বলা হয়েছে ইন আইটি অ্যাক্ট 2000 হুইচ সেকশন ডিলস উইথ দ্য পানিশমেন্ট ফর সাইবার টেরোরিজম। তো সাইবার টেরোরিজমকে পানিশ করছে আইটি অ্যাক্ট 2000 এর কোন সেকশন। ওকে, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 66F। এই সেকশনটি সাইবার টেরোরিজম রিলেটেড ক্রাইমের জন্য পানিশ করে থাকে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 27, হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার ইজ অলসো কল্ড ওজোন স্ফিয়ার। ওজোন স্ফিয়ার কাকে বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয়ে থাকে। ওকে, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই ওজোন স্ফিয়ার থাকে বলে স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোন স্ফিয়ারও বলা হয়, যা আমাদের ইউভি থেকে প্রোটেক্ট করছে আর্থকে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 28 বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ হ্যাভিং দ্য প্রাইমারি অবজেক্টিভ টু disseminate countrywide higher educational programs through টিভি along with appropriate use of আইসিটি। এখানে যে চারটে অপশন মেনশন রয়েছে তার মধ্যে বলতে হবে আইসিটি কে ইউজ করে টিভি টিভি প্রোগ্রামস এর মাধ্যমে হায়ার এডুকেশনাল কন্টেন্ট প্রোভাইড করছে, এরকম কোনটি রয়েছে। তো সিইসি এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এখানে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে সিইসি, এডুকেশনাল কন্টেন্ট প্রোভাইডের ক্ষেত্রে, ঠিক আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। কনসোর্টিয়াম ফর এডুকেশনাল কমিউনিকেশন, এটা হচ্ছে আমাদের একটি কোঅর্ডিনেটর, যে মক কোর্সেসগুলো থাকে বা টিভি প্রোগ্রামিং যেগুলো থাকে স্বয়মের কোর্স, সেগুলোর কোঅর্ডিনেটর হিসাবে কাজ করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 29 বলা হয়েছে অ্যাসারশনে
আর রিজন দুটো স্টেটমেন্ট রয়েছে এবং এই অপশনগুলো তার বেসিসে চুজ করতে হবে। দ্য গভর্নর অফ স্টেট এক্সারসাইজেস দ্য পাওয়ার অফ ইস্যুইং অর্ডিন্যান্স অন দ্য অ্যাডভাইস অফ দ্য ক্যাবিনেট। তো অ্যাসারশন কারেক্ট রয়েছে। এরপর বিতে কি বলেছে, দ্য এক্সারসাইজ অফ দ্য অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য গভর্নেন্স ডিসক্রিশনারি। ওকে, তো রাজ্যপালের অধ্যাদেশ জারি করার ক্ষমতা বিবেচনাধীন, তো নিজের ইচ্ছা মতো তো করতে পারবে না। ওকে, তার জন্য ক্যাবিনেটে আগে পাস করতে হবে বিষয়টা, তারপরে গিয়ে পাওয়ার ইস্যু হবে। তো অ্যাসারশন হবে কারেক্ট আর রিজন হয়ে যাবে ফলস, অপশন নাম্বার সি এখানে কারেক্ট হবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 30, বলা হয়েছে ইন 6th century BCE which of the following places flourished as a center of higher education। তো হায়ার এডুকেশনের একটি বিখ্যাত হায়ার এডুকেশনের একটি চর্চা কেন্দ্র ছিল 6th century BC কোন ইনস্টিটিউশন? ঠিক আছে, এটা হয়ে যাবে তাকসিলা, অপশন নাম্বার সি হবে এর কারেক্ট অ্যান্সার। ওকে, 6th century BC-তে তাকসিলা ছিল হায়ার এডুকেশনের একটা সেন্টার, ইম্পর্টেন্ট সেন্টার। ওকে, অপশন নাম্বার সি তাহলে কারেক্ট অ্যান্সার হলো। দেখো কোয়েশ্চেন নাম্বার 31-এ কি বলা হয়েছে, which of the following articles of the Indian Constitution originally referred to the right to property as fundamental right? ওকে, যদিও এখন এটি নেই, তো অ্যাকচুয়ালি অরিজিনাল যে কনস্টিটিউশন কোন আর্টিকেলে প্রপার্টি ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আসতো, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, আর্টিকেল 19। ওকে, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এক্সপ্লেনেশন দেখো ডিটেলসে, original Indian constitutions include the right to property as fundamental right under article 19 section 1, আর এটা হচ্ছে FA। ওকে, এবং 44th যে অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধনী আইন কবে হয়েছিল? 1978-এ। এই যে ফান্ডামেন্টাল রাইট, প্রপার্টি রাইট, এটাকে কিন্তু রিমুভ করে দেওয়া হয়। ওকে, এটাও মনে রাখবে সঙ্গে সঙ্গে। দেখো নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 32, কি বলা হয়েছে, কনসার্নিং দ্য প্রাইমারি ফোকাস অফ দ্য 5 years plans in India which of the following is not correct? 5 year যে প্ল্যানগুলো ছিল তার মধ্যে কোনটি কারেক্ট নয়, চারটে অপশনের মধ্যে আমাদের বের করতে হবে। ওকে, দেখো এতে দেওয়া রয়েছে ফার্স্ট 5 year প্ল্যান, তো ফার্স্ট 5 year প্ল্যানের ফোকাসই তো ছিল প্রাইমারি অ্যাক্টিভিটির উপর। ওকে, এটা কারেক্ট রয়েছে। সেকেন্ড হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির উপরে ফোকাস ছিল সেকেন্ডের, এটাও কারেক্ট রয়েছে। থার্ডে বলা হয়েছে এগ্রিকালচার অ্যান্ড অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, দুটোরই মিক্স আপ, তার মানে এটাও কারেক্ট রয়েছে। ওকে, হয়ে যাবে আমাদের ফোর্থ, সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে এটা ফোকাস কিন্তু রাখেনি ফোর্থ। ওকে, এক্সপ্লেনেশন দেখো, এবং বাকি টোটাল 12টি আমাদের 5 year প্ল্যান ছিল, তারপরে 5 year প্ল্যানিং কমিশন যা, তার নাম চেঞ্জ হয়ে যায় এবং এখন নীতি আয়োগ নাম রয়েছে। তো আরো কি কি ফোকাস রয়েছে প্রত্যেকটির ছোট ছোট করে পয়েন্ট আপ করে দেওয়া আছে, যেহেতু এই ধরনের প্রশ্ন এসছে তাহলে একবার সেগুলোকে রিভাইজ করে নেবে। ওকে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি, এটা অ্যাকচুয়ালি ফোকাস ছিল না ফোর্থ 5 year প্ল্যানে। তাহলে কি ফোকাস ছিল, দেখো এখানে চারটি টোটাল 5 year প্ল্যান রয়েছে এবং নেক্সট স্লাইডে আরো বাকি সমস্তগুলোই রয়েছে। ওকে, ফার্স্ট যে 5 year প্ল্যান 1951 থেকে 56 অবধি চলেছিল, এগ্রিকালচারের উপরই মেন ফোকাস ছিল, যার জন্য ইরিগেশন বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য ভাকরা নাঙ্গাল যে ড্যাম এটা তৈরি করা হয়। ওকে, ইরিগেশন সেক্টরকে ডেভেলপ করা হয়। আর ফার্স্ট 5 year প্ল্যান অ্যাকচুয়ালি বেস্ট করেছিল হ্যারোড ডোমার মডেল। ওকে, সেকেন্ডে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর গুরুত্ব দেওয়া হয়। থার্ড হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি বা এগ্রিকালচার ইমপ্রুভমেন্ট। ওকে, এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, এগুলোকে গুরুত্ব দেওয়া হয় এখানে। তারপরে ফেমাইন অ্যান্ড ওয়ার চলে এই সময়টাতে, তো এখানে শর্ট টার্ম একটা প্ল্যানিং করা হয়েছিল যাতে এই বিষয়গুলোকে ওভারকাম করা যায়। তারপরে ফোর্থ রয়েছে 1969 থেকে 1974, এই সময় গ্রোথ উইথ স্টেবিলিটির উপর গুরুত্ব দেওয়া হয়, এখানে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি অতটা গুরুত্ব পায়নি, এই জন্য আমাদের এর কারেক্ট অ্যান্সার ডি হয়েছে। ওকে, কারণ এখানে বলেছে 5 year প্ল্যানের সঙ্গে ম্যাচ করছে না কোনটি, বোঝা গেছে। দেখো বাকি সমস্ত 5 year প্ল্যানগুলো রয়েছে 5 থেকে একদম 12 অবধি, এটা একবার তোমরা রিভাইজ করে নাও। ওকে, বা স্ক্রিনশট করে নাও। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 33, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ AICTE। এআইসিটির ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, তো এর কার্যকলাপ নয় কোনটি বলতে হবে। ঠিক আছে, তো অপশন নাম্বার হয়ে যাবে ডি কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এগুলো সবগুলোই হচ্ছে এক একটা ফাংশন এআইসিটির, প্রমোট অফ কোয়ালিটি ইন টেকনিক্যাল এডুকেশন,
ফোকাসিং অন নন ফর্মাল এডুকেশন, মানে টেকনিক্যাল এডুকেশনকে যেহেতু ফোকাস করছে সেই জন্য নন ফর্মাল যে এডুকেশনগুলো সেগুলোর ফোকাস থাকবে না। ওকে, এরপর হচ্ছে এম্পাসাইজ অন ডেভেলপিং হাই কোয়ালিটি ইনস্টিটিউশনস অ্যান্ড ইনোভেটিভ রিসার্চ প্রোগ্রাম, সবগুলোই ফাংশন রয়েছে বাট টেকনিক্যাল এডুকেশনের সেক্টরে, ঠিক আছে। এটা নয় যে গ্র্যান্টস করবে, প্ল্যান করবে, ঠিক আছে, কোঅর্ডিনেটের কাজ করবে, এরকম কোনো কাজ করছে না। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 34, বলা হয়েছে উইথ হুইচ অফ দ্য ফলোইং গভর্নমেন্ট স্কিমস আর দ্য ফ্রেজেস হার ক্ষেত কো পানি অ্যান্ড পার ড্রপ মোর ক্রপস অ্যাসোসিয়েটেড। ওকে, এই যে এখানে বলা হয়েছে হার ক্ষেত কো পানি প্লাস হচ্ছে পার ড্রপ মোর ক্রপস, এই দুটো ফ্রেজ কোন অ্যাকচুয়ালি স্কিমের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 34 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়ী যোজনা। ওকে, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে এক্সপ্লেনেশন রয়েছে। এই স্কিমটি 2015 সালে লঞ্চ করা হয়। অ্যাকচুয়ালি এর ফোকাস ছিল কৃষিক্ষেত্রে উন্নতি সাধন করা, সেই জন্য ইরিগেশন প্রজেক্টকে আরো বেশি ডেভেলপ করার জন্য এই ধরনের ফ্রেজ বা এই ধরনের উক্তি অ্যাকচুয়ালি রাখা হয়, ক্ষেত কো পানি, হার ক্ষেত কো পানি। ওকে, এগুলো মাইক্রো যে ইরিগেশন প্রজেক্ট এগুলোকে আরো বাড়ানোর জন্য এই ধরনের স্লোগান দেওয়া হয়েছিল। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 35, এটা একটা অ্যাকচুয়ালি 2020 যেহেতু প্রশ্ন, তো তখনের যে নোবেল প্রাইজ সেই নিয়ে প্রশ্ন ছিল, এটা দেখার প্রয়োজনে এই ধরনের প্রশ্ন এখন দিচ্ছে না, ঠিক আছে। তবে অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 36, কোয়েশ্চেন নাম্বার 36 এ ম্যাথস থেকে রয়েছে। কি বলা আছে, দ্য রেশিও বিটুইন দ্য রেটস অফ ওয়াকিং অফ এ অ্যান্ড বি, এ এবং বি এর যে যে হারে তারা হাঁটছে তার রেশিও দেওয়া আছে 3:4, ঠিক আছে। এ এবং বি এর রেশিও দেওয়া আছে 3 আর এর দেওয়া আছে 4 রেশিও, ঠিক আছে। এরপর কি বলা রয়েছে, ইফ দ্য টাইম টেকেন বাই বি টু কভার এ ডিস্টেন্স ইজ 24 মিনিটস, যদি বি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না 24 মিনিটস সময় নিচ্ছে, তাহলে বলতে হবে সেই সেম ডিস্টেন্স কভার করতে এ কতটা টাইম নেবে। তাহলে 4 রেশিওর ভ্যালু 24, 1 রেশিওর ভ্যালু কত হবে, তাহলে 4 বার এটাকে ক্যান্সেল করে দাও, 6 হবে, মানে 6 মিনিট 1 রেশিওর ভ্যালু। তাহলে এ কত সময় নেবে, 3 রেশিও নিচ্ছে, এটা হয়ে যাবে, তাহলে গুণ করে দাও 18 মিনিটস। ওকে, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 37, কি বলা আছে, 18 contains 50 পয়সা, 25 পয়সা and 10 পয়সা coins in the ratio 5, 9 and 4। তাহলে 50 পয়সার কয়েন কতগুলো রয়েছে, 50 পয়সার রয়েছে 5 রেশিও, আর এদিকে দেখছি আমরা 25 পয়সার রয়েছে 9 রেশিও, আর 4 রেশিও রয়েছে 10 পয়সার। এতগুলো কয়েন আছে কোন একটা কন্টেনারে, ঠিক আছে, টিনে বলে দিয়েছে, এটা রয়েছে 4 রেশিওতে। এখন এই টোটাল অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 206 টাকা। তাহলে কোন কয়েনগুলো কতগুলো করে কোয়ান্টিটি আছে, নাম্বার অফ কয়েন, ঠিক আছে, প্রত্যেকটা বের করতে হবে। তাহলে এগুলো হচ্ছে নাম্বার অফ কয়েন। ওকে, নাম্বার অফ কয়েন হচ্ছে এগুলো। এরপরে এর অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা কত হবে আমরা বের করবো অ্যামাউন্ট। দেখো তাহলে টোটাল অ্যামাউন্ট হবে 50 পয়সার রয়েছে 5 রেশিও, তাহলে এটা টোটাল অ্যামাউন্ট হচ্ছে 250 রেশিও, 250 আর অ্যাকচুয়ালি, ঠিক আছে, আর এর ভ্যালু আমরা বের করে নেবো। এরপর 9 রেশিওতে রয়েছে 25 পয়সার, তাহলে 25 পয়সার টোটাল অ্যামাউন্ট কত হবে, 25 পয়সার টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে 25 পয়সা, আর অ্যামাউন্ট 25 পয়সা অ্যামাউন্ট বের করছি আমরা, 9 রেশিও গুণ করে দাও, তাহলে টোটাল টোটাল চলে আসবে, দেখো গুণ করো 225 আর। ওকে, এরপর 10 পয়সার কত অ্যামাউন্ট হবে, 4 রেশিওতে রয়েছে, গুণ করে দাও 40 আর। টোটাল কত অ্যামাউন্ট হলো যোগ করো, ঠিক আছে, 250, এই 200 200 হলো 400, 475, 475 আর 40, তাহলে হয়ে গেল 515, 515 আর টোটাল এটা অ্যামাউন্ট দাঁড়ালো, ঠিক আছে। এরপর এখানে আমরা দেখছি টোটাল দিয়ে রেখেছে এটা 206 টাকা, যেহেতু এটা আমরা পয়সাতে দেখছি, এটাকে এই 206 কে আমরা কি করব, অ্যামাউন্টটাকে টাকাতে রয়েছে এটা, এটাকে পয়সাতে কনভার্ট করলে 100 দিয়ে
কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে পয়সাতে চলে আসবে। 1 টাকা সমান 100 পয়সা, সেই জন্য তাহলে 20600 হবে এত পয়সা। ওকে, বোঝা গেছে। এখন এই 515 সমান সমান হচ্ছে 20600 পয়সা। ওকে, এখন দেখো 1 রেশিওর ভ্যালু বের করো, তাহলে কি হবে, এটা জাস্ট ক্যান্সেল করে দিতে হবে, এটা দিয়ে ক্যান্সেল করবে, ক্যান্সেল করলে দেখবে 40 আসছে। ঠিক আছে, তাহলে 1 রেশিওর ভ্যালু 40, তাহলে 5 রেশিওর ভ্যালু কত হবে, 5 গুণিত 40। 9 রেশিওর ভ্যালু 9 গুণিত 40, আর 4 রেশিওর ভ্যালু 4 গুণিত 40। কত কত পয়েন্ট হচ্ছে দেখো, এই তো এগুলো তো নাম্বার অফ পয়েন্ট। ঠিক আছে, তাহলে 5 4 20, 200, 200 একটাই অপশন রয়েছে, অপশন বি কারেক্ট হবে। 9 রেশিও রয়েছে, 4 9 36, 360, এটা হচ্ছে 160, এতগুলো করে পয়েন্ট রয়েছে। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ করা হলো। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38, বলা হয়েছে ইফ প্লাস মিন্স মাইনাস, ঠিক আছে, মাইনাস মিন্স মাল্টিপ্লাই, ওকে, মাল্টিপ্লাই মিন্স ডিভাইডেড, এইভাবে সাইনগুলো দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডিভাইডেড কে প্লাস বলা হচ্ছে, তাহলে বলতে হবে নিচের কোনটি কারেক্ট নয়। প্রত্যেকটা সলভ করে করে দেখতে হবে। তো মাল্টিপ্লাই রয়েছে এখানে, এটাকে আমরা ধরে নেব ডিভাইড। ওকে, এটা হয়ে যাবে ডিভাইড, তাহলে ডিভাইড করে দাও, 5 দিয়ে 10কে ডিভাইড করলে 2 হয়। তারপর দেখো মাইনাস রয়েছে, মাইনাসকে ইন্ডিকেট করা হচ্ছে কি প্লাস, মাল্টিপ্লাই বলে, এটা মাল্টিপ্লাই করে দাও, 2 দিয়ে হয়ে যাবে 4, বোঝা যাচ্ছে, 4 হলো। এরপর এখানে ডিভাইড রয়েছে, তাহলে ডিভাইড কে করা হচ্ছে প্লাস, এই দেখো ডিভাইড কে করা হচ্ছে প্লাস, তাহলে এটা যদি প্লাস করি 4 আর 4 হয়ে যাবে 8। এরপর এখানে প্লাস আছে, তো প্লাসকে মাইনাস করা হচ্ছে, তাহলে 8 আর 6 যদি মাইনাস করি তাহলে 2 আসছে, তাহলে 2 ইকুয়ালস টু 2 মানে কি কারেক্ট রয়েছে, আমাদের খুঁজতে হবে কোনটি কারেক্ট নয়। ওকে, তাহলে এ ঠিক আছে, আমরা বি সলভ করবো। এরপর প্রথমে মাল্টিপ্লাই রয়েছে, মাল্টিপ্লাই কে করা হচ্ছে ডিভাইড, এটাকে ডিভাইড করে দাও, ডিভাইড করলে চলে আসছে 3। প্লাস রয়েছে, প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে 3 আর 5 মাইনাস হলে দেখো এটা মাইনাস যেহেতু হচ্ছে -5, -5 হলে এটা -2 আসবে এখান থেকে। ডিভাইড রয়েছে, ডিভাইড হয়ে যাবে প্লাসে, প্লাস করো, -2 আর এদিকে +9, তাহলে এটা 7 আসবে এখান থেকে। ঠিক আছে, এই অবধি আমরা 7 পেলাম, এখান অবধি মাইনাস রয়েছে, মাইনাস মাল্টিপ্লাই হয়ে যাবে, 7 গুণিত 2 তার মানে 14, এটাও কারেক্ট রয়েছে, বোঝা গেছে। তাহলে এটাও কারেক্ট, বিও কারেক্ট রয়েছে, এ বি কারেক্ট। এরপর সি সলভ করে দেখো, মাইনাস রয়েছে প্রথমে, মাল্টিপ্লাই করে দাও এটা। ওকে, 7 আর 15 মাল্টিপ্লাই করলে 105 হয়ে যাবে। তারপর মাল্টিপ্লাই 3 রয়েছে, মাল্টিপ্লাই হয়ে যাবে ডিভাইড, এটা ডিভাইড করে দাও 3, এটা ডিভাইড হয়ে গেল। 3 ডিভাইড করে দিলে কত আসবে এখান থেকে, 3 2 3 3 9 আর 3 5 15, 35 আসছে, এই অবধি হলো 35। এটা প্লাস রয়েছে, প্লাস হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, -6 করে দাও, -6 করে দাও, 6 করলে কত পাবে এই অবধি 29। ওকে, এরপর ডিভাইড রয়েছে 4, তাহলে ডিভাইড হয়ে যাবে প্লাসে, তাহলে প্লাস করে দাও 4, তাহলে 33 আসছে, 33 রয়েছে, তার মানে সিও কারেক্ট রয়েছে। তাহলে এ বি সি কারেক্ট রয়েছে, তার মানে ইনকারেক্ট হয়ে যাবে ডি। ওকে, তাহলে ডি এই কোয়েশ্চেন্সের অ্যান্সার হবে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39, কি বলা হয়েছে, হোয়াট ইজ এ রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইন বলতে আমরা কোন বিষয়টাকে বুঝি, এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। রিসার্চ ডিজাইন হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক যেখানে প্রত্যেকটি স্টেজকে বলা থাকে ডেটা কালেকশন থেকে শুরু করে ডেটা অ্যানালিসিস অবধি। ওকে, অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো রিসার্চ ডিজাইনকে কি বল, দেখো এক্সপ্লেনেশনেও বলা রয়েছে, এ রিসার্চ ডিজাইন ইজ এ সিস্টেমেটিক প্ল্যান দ্যাট স্ট্রাকচার্স দ্য রিসার্চ প্রসেস from the initial research questions to the final analysis and interpretation of the data. ওকে, প্রথম থেকে রিসার্চ কোয়েশ্চেন্স ফর্মুলেট থেকে শুরু করে তার অ্যানালিসিস কি হবে, তার ডেটা কালেকশন কি হবে, এবং এই ডেটা কালেকশনের অ্যানালিসিস কি হবে এবং ইন্টারপ্রিটেশন কি হবে, এই যে পুরো প্রসেসটা একটা সিস্টেমেটিক প্ল্যানের মধ্যে থাকে, যাকে আমরা রিসার্চ ডিজাইন বলি। ঠিক আছে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 40, কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ এ ইউনিট অফ অ্যানালিসিস। ইউনিট অফ অ্যানালিসিস নয় এখানে কোনটি, তো এগুলো সবগুলোই ইউনিট অফ অ্যানালিসিস। ইউনিট অফ অ্যানালিসিস নয় এখানে যেটা হবে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার, ভ্যালিডিটি, এটা ইউনিট অফ অ্যানালিসিসের মধ্যে আসছে না। ঠিক আছে, দেখো এক্সপ্লেনেশন দেখো এবং বুঝে নাও বিষয়টা। ভ্যালিডিটি ইজ নট অ্যান এক্সাম্পল অফ ইউনিট অফ অ্যানালিসিস, rather it is a criteria used to evaluate the quality and consistency, truthfulness of a research finding বা methods, measurements, tools। ঠিক আছে, রিসার্চের মধ্যে যেগুলো ইউজ হয়, রিসার্চের যা ফাইন্ডিং আসছে, রিসার্চের যা মেথড ইউজ হয়েছে, রিসার্চের যা মেজারমেন্ট টুলস ইউজ হয়েছে, সেগুলো ট্রাস্টফুলনেস, তার কনসিস্টেন্সি কি আছে, বা সঠিক কতটা মেজারমেন্ট দিচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো,
বা কোয়ালিটি কিরকম রয়েছে, এই বিষয়গুলোকে অ্যাকচুয়ালি একত্রিতভাবে বলা হয় রিসার্চে ভ্যালিডিটি। এটা ইউনিট অফ অ্যানালিসিস নয়, কোনো ইউনিট নয়। যেমন এখানে সিগনিফিক্যান্ট অ্যাক্টর, এই বিষয়টা বলতে কি বোঝাচ্ছে? ইম্পর্টেন্ট বোঝাচ্ছে, যে বিভিন্ন ইন্ডিভিজুয়ালস, অর্গানাইজেশন হতে পারে, গ্রুপস হতে পারে, যারা রিসার্চে পার্টিসিপেট করছে, এটাকে নাম্বার দিয়ে আমরা কি করতে পারবো, কোয়ান্টিফাই করতে পারবো। সেজন্য ইউনিট অফ অ্যানালিসিস বলবো। ওকে, ওয়ার্ডস বলতে পারবে, কতগুলো ওয়ার্ড আমরা ইউজ করছি, ঠিক আছে, বা স্পেসিফিক টার্ম যেগুলো কন্টেন্ট অ্যানালিসিসে কাজে লাগছে সেগুলোকে আমরা ওয়ার্ডসে বলছি। সাবজেক্ট এন্ড থিম, এগুলো সবগুলোই হচ্ছে ইউনিট অফ অ্যানালাইসিস। বোঝা গেছে? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 41, এটা ব্লাড রিলেশন থেকে এসেছে। দেখো ব্লাড রিলেশনের প্রশ্ন কিভাবে সলভ করবে, যেমন ভাবে বলবে সেইভাবে আপার লোয়ার জেনারেশন তৈরি করবে, ঠিক আছে। দেখো, এ ইজ মাদার অফ পি অ্যান্ড কিউ, এ কে বলা হয়েছে মাদার, তাহলে আমরা ফিমেল ইন্ডিকেট করব মাইনাস, আর মেল ইন্ডিকেট করব প্লাস দিয়ে, ঠিক আছে। মাদার যেহেতু বলেছি, এটা আমরা মাইনাস করে নেব। যেহেতু এ মাদার কাদের, পি এবং কিউর, তাহলে আমরা এখান থেকে পি এবং কিউ দুজন পেলাম চাইল্ড হিসাবে এর। ওকে, বাট এ হচ্ছে ফিমেল, বাট পি কিউ তাদের জেন্ডার এখনো ডিফাইন্ড নয়। তারপর বলা হয়েছে সি ইজ দ্য ফাদার ইন ল অফ এ, এর ফাদার ইন ল, তাহলে এ যদি ফিমেল হয় তাহলে ম্যারেজ হতে গেলে একজন মেল লাগবে, আর এই যে মেল তার অ্যাকচুয়ালি যে ফাদার, এ হচ্ছে সি, প্লাস হয়ে যাবে, তবে তো এর ফাদার ইন ল হলো, ঠিক আছে। তারপর বলেছে ফাদার অফ বি অ্যান্ড ডি। ওকে, এখন কিন্তু এখানে সি কেই বলা হচ্ছে। সি কি না, বি ডি এর দুজনেরই আবার ফাদার, এর ফাদার ইন ল, বি ডি এর ফাদার। ওকে, তাহলে এখানে এই যে ফাঁকা বক্স আছে, এখানে বি বা ডি কেউ একজন আসতে পারে, বাকিগুলো দেখে নাও। অ্যান্ড গ্র্যান্ড ফাদার অফ কিউ, আবার কিউর গ্র্যান্ড ফাদার সি। বোঝা গেছে? কিউর গ্র্যান্ড ফাদার, তাহলে এটা তো তৈরি হলো। এখানে দেখতে পাচ্ছি আমরা কিউকে, কিউর মাদার হচ্ছে এ, আর এর হচ্ছে এখানে যে ফাঁকা বক্স তার সাথে ম্যারেজ হয়েছে বা কাপেল এরা, আর সি হচ্ছে এর গ্র্যান্ড, সি হচ্ছে এর গ্র্যান্ডফাদার, তাহলে কিউর কি গ্র্যান্ডফাদারই হবে। বোঝা গেছে? এরপর বলেছে সি হ্যাজ অনলি ওয়ান ডটার, সি এর একটি আছে ডটার। ওকে, তাহলে সি এর একটি ডটার হবে, এখানে বলে দিয়েছে বিডি, বিডি এর ফাদার, তাহলে বি বা ডি এদের ফাদার হচ্ছে সি। এখানে এই ফাঁকা বক্সে হয় বি আসবে, না হয় ডি আসবে, কে আসবে এটা ডিফাইন করতে হবে পড়ে। ডি ইজ দ্য আন্ট অফ পি, পি এখানে রয়েছে, পি এর আন্ট হচ্ছে ডি, তার মানে বি ডি দুজন যেহেতু চাইল্ড ছিল সি এর, তাহলে এখানে ডি আসবে না, এখানে আসবে বি, আর ডি এখানে চলে আসবে, ঠিক আছে। মানে এই জেনারেশনে এ বি ডি থাকলো। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে প্রশ্নে বলেছে হাউ বি ইজ রিলেটেড টু এ, বি কে হয় এর, বি এর কে হয় হাজব্যান্ড হচ্ছে, অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে পরপর কোয়েশ্চেন্স গুলোকে ডিকোড করতে হবে। ওকে, যেগুলো লাইনগুলো দেবে কোয়েশ্চেন্স থেকে ডিকোড করতে হবে, আর অ্যান্সার চলে আসবে এভাবে। আপার লোয়ার জেনারেশন গুলো মেনটেন করবে, প্লাস মাইনাস দিয়ে মেল ফিমেল ইন্ডিকেট করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, কোডিং ডিকোডিং থেকে প্রশ্নটি রয়েছে। বলা হয়েছে ইন এ সার্টেন কোড 367 এর মানে হচ্ছে কি না, ব্লু কালার কার। নেক্সট বলেছে 694 মানে হচ্ছে গ্রিন কালার ফ্যান, 694 এটা হচ্ছে গ্রিন কালার ফ্যান। নেক্সট বলেছে 356 মানে হচ্ছে হোয়াইট কালার কার, 356 এটা হচ্ছে হোয়াইট কালার কার। বের করতে হবে হোয়াট ডিজিট ইন দ্যাট কোড মিনস গ্রিন, গ্রিন মানে কোন অ্যাকচুয়ালি কোনটি হবে। গ্রিন এখানে রয়েছে, আর কোথাও কি গ্রিন আছে? আর কোথাও গ্রিন দেখতে পাচ্ছি না, তার মানে এখানেই কোড থাকবে নিশ্চয়ই। বাকিগুলো কোনগুলো ম্যাচ করছে, 6 ম্যাচ করছে, মানে এটা কোড হবে না, কারণ গ্রিন তো একটাই জায়গাতে রয়েছে, তাহলে তার কোডও একই জায়গাতে থাকবে। তো দেখো 9 আর 4 দুটোই কিন্তু কোনো লাইন আর কমন নেই, তাহলে আইদার 4 অর 9 এর কারেক্ট অ্যান্সার হবে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43 বলা হয়েছে হাউ মেনি 4 আর দেয়ার ইন দ্য ফলোইং নাম্বার সিকোয়েন্স হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই 9, কতগুলো এরকম 4 আছে যার আগে 9 রয়েছে। ওকে, আর নেক্সট কি বলেছে, বাট নট ইমিডিয়েটলি ফলোড বাই অ্যান ইভেন নাম্বার, পরে কিন্তু ইভেন নাম্বার নেই, 9 আছে আগে, বাট পরে ইভেন নাম্বার নেই। ওকে, তাহলে 4 গুলোকে মার্ক করো। দেখো এখানে ইভেন নাম্বার নেই, 4 সামনে 9 রয়েছে, পরে 5 রয়েছে, এটা একটা সিকোয়েন্স হয়ে গেল, ইভেন নাম্বার নেই। এখানে 4 আছে কিন্তু 9 নেই সামনে, ঠিক আছে।
এখানে 4 আছে কিন্তু সামনে 9 আছে, বাট পরে ইভেন নাম্বার আছে। ঠিক আছে, ইভেন নাম্বার আছে, তাহলে এটা আমরা নিতে পারবো না। এটা দেখো, এটা একটা সিকোয়েন্স হয়ে যাবে, 4 এদিকে 9, পরে অড নাম্বার, ইভেন নাম্বার নেই, 3 অড নাম্বার। আবার দেখো এটাও হবে, সামনে 9 রয়েছে, পরে 1 রয়েছে, ইভেন নাম্বার নেই, তাহলে টোটাল 3টে পাচ্ছি। অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট প্রশ্ন কি দেওয়া আছে, ওয়েস্ট, তার সঙ্গে নর্থ ইস্ট দেওয়া আছে, তাহলে সাউথের সাথে কি হবে। ওকে, তো এখানে আমাদের যেটা করতে হবে, ডাইরেকশন গুলো পুরো তৈরি করতে হবে। উপরে নর্থ, নিচে সাউথ, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট। আর এদিকে জেনারেলি কি হয়, নর্থ ইস্ট, এটা সাউথ ওয়েস্ট, আর এই পাশে হয়ে যাবে সাউথ ইস্ট, আর এটা হয়ে যাবে নর্থ ওয়েস্ট। তো ওয়েস্টকে কি বলা হচ্ছে, ওয়েস্টকে বলা হচ্ছে নর্থ ইস্ট। ঠিক আছে, এটা বলেছে। নর্থ ইস্ট যখন বলছে, এখানে রয়েছে নর্থ ইস্ট, কতবার ঘুরলো, দুবার ঘুরেছে। তাহলে সাউথ এখানে রয়েছে, সাউথ যখন এখানে, তো দুবার ঘুরবে, তাহলে এটা চলে আসবে এখানে। ওকে, মানে দুটো ফাঁকা থাকবে, যেমন এখানে দুটো ফাঁকা ছিল। ওকে, এখানে যেমন দুটো ফাঁকা ছিল, তারপরে এটা নর্থ ইস্ট এসেছে এখানে ওয়েস্টের জায়গায়, তাহলে এখানে নর্থ ওয়েস্ট চলে আসবে। আশা করছি বুঝতে পেরেছো। নর্থ ওয়েস্ট, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 45, কি দেওয়া রয়েছে, আই স্টার্টেড ওয়াকিং টুয়ার্ডস ইস্ট, ইস্টের দিকে যাচ্ছে, এখান থেকে ধরো শুরু হচ্ছে, ইস্টের দিকে গেল, অ্যান্ড আফটার ওয়াকিং 20 মিটার্স, এটা ধরে নাও 20 মিটার্স গিয়েছে এই অবধি, টার্ন টু মাই লেফট অ্যান্ড ওয়াক 15 মিটার্স, তো লেফট এই দিকে হবে 15 মিটার, এটা ধরে নাও। ওকে, দেন কি বলেছে, দেন আই টার্ন টু মাই লেফট অ্যান্ড ওয়াক 20 মিটার্স, আবার লেফটে গেছে, এই দিকটা হবে লেফট। ওকে, এদিকে যখন যাচ্ছে ইস্টের দিকে, এদিকটা লেফট, এদিকটা রাইট, এখন এদিকটা লেফট, এদিকটা রাইট, এদিকটা লেফট, এদিকটা রাইট, তো লেফটের দিকে এসেছে, লেফটের দিকে এসে আবার দেখছে 20 মিটার গিয়েছে। ওকে, তারপরে এগেন আই টার্ন টু মাই লেফট, আবার লেফটে যাচ্ছে 15 মিটার, তাহলে এই 15 মিটার এদিকে আসবে আবার। ওকে, এই অবধি পৌঁছে যাবে। তাহলে এখন প্রশ্ন কি বলছে, নাও আই এম ওয়াকিং ইন দ্য হুইচ ডাইরেকশন উইথ রেসপেক্ট টু স্টার্টিং পয়েন্ট, তো স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে কোন দিকে যাচ্ছে, সাউথ, এই দিকে এখন রয়েছে মুখটা। ঠিক আছে, তো সাউথের দিকে, অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, টোটাল আমরা 50টি প্রশ্ন কমপ্লিট করলাম 2020। আশা করছি বুঝতে পেরেছো, এবং এই ধরনেরই ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ইউজিসি নেট, ডাব্লিউবিসি এর এক্সাম আপডেট এবং পেপার ওয়ানের ক্লাস পেতে। থ্যাংক ইউ।